হলো যে আপনার এখানে দিকে 70 মার্কস 70 মার্কসের মধ্যে আমি শুরুতে বলি যে আসলে মাস্ট নিডেড, আপনি মাস্ট রিড যেগুলো একটা পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবেন তিনি কি কি পড়ে যাবেন সেটা অবশ্যই জরুরি, যে কি কি তাকে দেখে যেতে হবে সেটা মানে নোট রাখাটা জরুরি। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলবো যে কোন কোন বিষয়গুলো পড়া উচিত। সেকেন্ডলি আমি যেটা করব অধ্যায় ভিত্তিক যাব। থার্ডলি যেটা হলো আপনাদের কনফিউশন কোশ্চেন থাকলে সেগুলোর উত্তর দেব। আমি যখন আপনাদের কনফিউশন কোশ্চেন আপনারা প্রশ্ন করবেন তখন আমি সেগুলো উত্তর দেবো। ওগুলো নোট করে রাখেন, জাস্ট গ্রুপে মানে কমেন্ট বক্সে শেয়ার করলেই আমি তা দেখতে পারবো। ওকে, থ্যাংক ইউ। প্রথমে যেটা বলি সেটা হলো যে মাস্ট নিড বা মাস্ট রিড। একটা জিনিস হলো আমরা অনেকে মনে করি যে রিসেন্ট আসে না, কিন্তু দেখেন যদি 30-45ও দেখেন তাতেও কিন্তু 15টা প্রশ্ন কিন্তু রিসেন্ট, 15 কোশ্চেন কিন্তু রিসেন্ট। যদি 45তম প্রিলির কথা চিন্তা করেন, 44তম প্রিলি চিন্তা করলো, সেখানে কিন্তু 13টা প্রশ্ন রিসেন্ট। হ্যাঁ, তার মানে প্রশ্ন কিন্তু রিসেন্ট আসে, একেবারে যে আসে না তা কিন্তু না। তো মাস্ট রিড যেটা সেটা হলো নাম্বার 1, সেটা হলো প্রিভিয়াস প্রশ্ন পড়া। যদি প্রিভিয়াস প্রশ্ন পড়া থাকে কারো, তাহলে আপনি ধরে নেবেন আপনার এখানে কমপক্ষে 50% কোশ্চেন আপনার কিন্তু আপনি এখান থেকে পারবেন, কোনো সন্দেহ নেই। ইনশাল্লাহ 50% কোশ্চেন এখান থেকে আপনার কমন থাকবে। 70টা কোশ্চেনের মধ্যে 35টা কোশ্চেন মিনিমাম রিসেন্ট আপনি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কোশ্চেন কঠিন হলো এখান থেকে রিসেন্ট কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে একটু উত্তরটা মানে প্রশ্নটা ঘুরিয়ে করলে উত্তরটা কি সহজ হবে, মানে উত্তর করা যাবে 35টা কোশ্চেন মিনিমাম 55% নাম্বার 2 যেটা নাম্বার 2 হলো যে এই প্রিভিয়াস কোশ্চেন পড়া বলতে আমি বুঝাচ্ছি যে 10 to 46 প্রিলি, অন্য কিছু না। 10 to 46 প্রিলি এটা পড়তে হবে। নাম্বার 2 যেটা সেটা হলো রিসেন্ট পড়তে হবে। রিসেন্ট জানার জন্য আসলে আমি আপনাকে সহজে বলতে পারি যে যদি মনে করেন আপনি রিসেন্ট ভিউ বা কোনো একটা বই পড়লেন, রিসেন্ট ভিউ যদি পড়েন তাহলে শুধু স্টার মার্ক পড়বেন, যেখানে যেখানে স্টার মার্ক শুধু সেটা পড়ে যাবে, স্টার মার্ক এনাফ। যদি রিসেন্ট ভিউ না পড়তে পারেন বা পড়তে পারেন না, তাহলে টেস্ট ভিউ যেটা আছে, টেস্ট ভিউ এর কালার কোশ্চেন, এই কালার প্রশ্নগুলো পড়ে ফেললে ভালো হবে, কারণ এখানে খুব স্মার্ট কোশ্চেনগুলো এখানে চুজ করা হয়েছে। রিসেন্ট এটা প্রিভিয়াস, এই দুইটাই কিন্তু আসলে সাধারণ জ্ঞানের বেস হলো রিসেন্ট এবং প্রিভিয়াস। যদি এই দুইটা ঠিক থাকে তাহলে 50 কোশ্চেন পারা যায়। মাস্ট রিডের মধ্যে আমি এখন সাবজেক্ট ভিত্তিক আসি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে নাম্বার 1 যেটা আসলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি অধ্যায়টা আগে দেখি, তারপর আমি অধ্যায় ভিত্তিক যাব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে যদি চ্যাপ্টার ধরি, সবার আগে পড়বেন চ্যাপ্টার 4th চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হলো যে অর্গানাইজেশন, এবং এটা এই প্রশ্নগুলো রিসেন্ট মানে প্রিলিতে থাকে, প্লাস হলো রিটেনও এখান থেকে কোশ্চেন থাকে। অর্গানাইজেশনের মধ্যে যেখানে মাস্ট নিডেড যেটা সেটা হলো ইউএন থাকবে, ইউএন প্লাস সার্ক, মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ক, আসিয়ান, ওয়াইসি ন্যাম, আরব লীগ, কমনওয়েলথ, এগুলো হলো একবার মাদার অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, আর এবছর গুরুত্বপূর্ণ হলো ইউরোপিয়ান ইউনিয়ন। দেন আদার্স, ওগুলোর পরে আদার্স, যেটা আমি বিস্তারিত যখন অর্গানাইজেশন চ্যাপ্টারে যাব তখন থেকে দেখবো, মানে জাতিসংঘের আবার কোনটা গুরুত্বপূর্ণ, সার্কের আবার কোন অংশটা ইম্পর্টেন্ট, এটা আবার আলাদা করে নেব। চ্যাপ্টার 4 এর পর আপনি যেটা গুরুত্ব দিবেন, যেখান থেকে চ্যাপ্টার 4 থেকে কোশ্চেন আসবেই, নিঃসন্দেহে আসবে। সার্ক এবং আসিয়ান যদিও এটা চ্যাপ্টার 1 এর মধ্যে আছে, মানে আঞ্চলিক অর্গানাইজেশন, আঞ্চলিক সংস্থা, সেখানে আছে এটা বেসিক ভিউতে, এটা আঞ্চলিক সংস্থার মধ্যে আছে। তো যাও, চ্যাপ্টার 4 এর পরে আপনি যেটার গুরুত্ব দিবেন সেটা হলো আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা। প্রথম অধ্যায়ের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা, এই অধ্যায় থেকে গতবার কিন্তু 12টা প্রশ্ন আসছিল, সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এখান থেকে।
অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা থেকে। এই দুইটার পরে সেটা হলো ভূ রাজনীতি, এবং এই ভূ রাজনীতি এইটা মানে এটার পরে এটার উপরে এটার গুরুত্ব আমি গুরুত্ব অনুসারে বলতেছি। ভূ রাজনীতি অংশ থেকে প্রশ্ন মাস্ট আসবে, তবে ভূ রাজনীতি থেকে রিসেন্ট আসে বেশি। ভূ রাজনীতি থেকে প্রশ্ন আসবে রিসেন্ট, এবং রিসেন্টের জন্য রিসেন্ট ভিউ। আর এই ভূ রাজনীতির মধ্যে আমি অধ্যায়ে ভালো করে আলোচনা করবো। আবার নাম্বার 4, যদি বলেন যে আমি আঞ্চলিক ব্যবস্থা শেষ, ভূ রাজনীতি শেষ, তাহলে আমি কোনটা পড়বো? তাহলে আপনি পড়তে গেলে সেটা পড়বেন হলো আপনি এরপরে হলো মানে এটা লাকিলি হয়ে গেলে এর মধ্যে থেকে দেখা যাবে যে 15 কোশ্চেন আপনি পেরে যাবেন। এখান থেকে 50% মানে 15 প্রশ্ন, 10 থেকে 15টা প্রশ্নের একটা 10 কি 12 থেকে 15 এখানে একটা রুট আপনার ইয়ে হয়ে গেছে। এরপর সময় আছে, তাহলে আপনি কি করবেন? পরিবেশ অধ্যায় যাবেন, এরপরে পরিবেশে যাবেন। পরিবেশ অনেক সময় 4টাও আসে, অনেক সময় 1টাও আসে না। গত বছর 1টাও আসে না পরিবেশ থেকে। এরপর পরিবেশ অধ্যায় গেলেন নাম্বার 5। তারপর যদি বলেন ভাই আমি পরিবেশটাও পড়ছি, তাহলে আমি কি করব? এরপর রিসেন্ট পড়ব, তারপরে বৈশ্বিক ইতিহাস, তারপরে বৈশ্বিক ইতিহাস। অর্থাৎ প্রথম 3টি অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম 3টি অর্থাৎ প্রথম 3টি বলতে চ্যাপ্টার 4, তারপর আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা, ভূ রাজনীতি। এখান থেকে হলো আপনার পুরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পুরো সিনপসিস এখানে। ভাগ্য ভালো হলে এখান থেকে 20টা কোশ্চেন কমন পড়বে। আর এই যে বিগত পড়তেছেন আর রিসেন্টের জন্য আপনি টেক্সট বুক কোশ্চেন পড়তেছেন, তাহলে দেখবেন এনাফ, তাহলে দেখবেন অনেকটা এনাফ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরে আমি যেটা বলবো সেটা হলো যে ভূগোল, জিওগ্রাফি। ভূগোলের মধ্যে যদি বলেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায়, আমি বলবো আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো চ্যাপ্টার 4। এখানেও চ্যাপ্টার 4 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে প্রশ্ন বেশি আসে। চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5, 2 নম্বরে চ্যাপ্টার 5, এই দুইটা আপনি সবার আগে শেষ করেন। চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 শেষ করেন। দেন যদি আপনার কাছে মনে হয় যে ভাই এরপরে আমি কোনটা করতে পারি, দেখবেন এরপরে করতে গেলে চ্যাপ্টার 3, কারণ এখানে বাংলাদেশ বিষয়গুলির কিছু কোশ্চেন একেবারে এখান থেকে ভূগোলের নৈতিক বিষয় মানে ভূগোলের যে বিষয়টা, ভূগোলের যে মানে বাংলাদেশের ভূগোল যেটা, সেটা এখানে আছে, মানে এখানে গুরুত্বপূর্ণ মানে ভূগোলের অংশটা এখানে আছে। এরপরে আপনি 1 and 2 যদি সময় পান পড়বেন, তবে এই 3টা পড়লে আপনি কিন্তু এখানে মিনিমাম 70% থেকে কিন্তু আপনার কি জানো ফোন দিছে রে, ফোন দিয়ে আমার 12টা বাজাই দিচ্ছে। কাজটা করলো কি, মেসেজটা খারাপ হয় না? একটু সেকেন্ড তো, 1 মিনিট। ওকে, যেটা বলতেছিলাম সেটা হলো সাধারণ জ্ঞান কিন্তু আপনার কিন্তু বাউন্সার। আমি 35 বিসিএস এ সবগুলো কঠিন ছিল। তো বিষয় হলো কি 35-এ
এরপরে হলো কি যেটা, যে আমি যে গল্পটা বলতেছি, গল্পটা বলে তারপর আমি আবার ক্লাসে ঢুকি। বিষয় হলো যে 35 খুব কঠিন প্রশ্ন ছিল, প্রশ্ন খুব কঠিন ছিল, কিন্তু আমি জিকে তে 52 পেয়েছিলাম, আমি টিকসি 88 পেয়ে, ওই বছর 82 তে প্রিলি পাস করছে, তাহলে আমি পেয়েছি 52, তাহলে 70 এর মধ্যে 52 যদি আমার এখান থেকে চলে আসে তাহলে আমার আর কোনো সমস্যা আছে? 37 তে একই সেম কঠিন ছিল প্রশ্ন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলো, মানে বিজ্ঞান বিজ্ঞান সব। 37 তে আমি পেলাম মানে 55, আমি 97 পেয়ে টিকেছিলাম, টিকেছিল মানে 95 এ, আমি 97 থেকে 99 এরকম পাওয়ার কথা ছিল আমার, আমি কিন্তু এখানে টিকেছিলাম। 37 এ কিন্তু খুব কম টিকেছিল, 8000, মাত্র 8000 পেয়েছে, ঠিক আছে 8100 মনে হয়, সেখানে টিকেছিল 95 থেকে 97 পেয়ে। তাহলে আপনারা এখানে কিন্তু যেটা হলো 97 থেকে 99 পেয়ে আমি টিকেছিলাম। এখানে বিষয় হচ্ছে যে জিকে একটা বাউন্সার, এখানে বাউন্স করার একটা সুযোগ আছে। সো এই জন্য আপনি যদি মনে করেন যে এখানে 70 to 80% মার্কস উঠাবেন, তা কিন্তু পসিবল, তা কিন্তু পসিবল, এখানে পড়লে কিন্তু পসিবল, কারণ এগুলো মানে যা পড়বেন তার ভিতর আশেপাশে থেকে উত্তর করতে পারবেন। আপনি হামাস হিজবুল্লাহ থেকে প্রশ্ন পড়েন নাই হয়তো, কিন্তু দেখবেন যে আলোচিত হওয়ার কারণে এসব পরীক্ষা আসবে। যেমন টেম্পল মাউন্ট কাকে বলে, আপনার এই আলাক্সা মসজিদ যে, সেই প্রাঙ্গণই কিন্তু টেম্পল মাউন্ট। আপনি আলাক্সা মসজিদ প্রাঙ্গণ দেখলে কিন্তু মানে অটোমেটিক এখানে কিন্তু এটা আলোচিত, এটা পরীক্ষা আসবে, মানে এটাই পরীক্ষা আসছে এটা মনে হবে। আমি আগে ওটা যে আমি ফাইনালি আমি কিন্তু আপনাদের পরীক্ষার কি কি দাগাবেন, কখন কি প্রশ্ন দাগাবেন আমি সেটা নিয়ে কথা বলবো, আর ভিডিও রেকর্ড থাকবে। এবারে সুশাসন, নৈতিকতা, সুশাসন, যেটা মূল্যবোধ। সুশাসনের যেটা হলো এখানে প্রিভিয়াস বস, এখানে প্রিভিয়াস হলো বস, মানে এই প্রিভিয়াস বললে 6 থেকে 7টা কোশ্চেন আপনি কমন পাবেন চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, এবং এটা ব্যাখ্যা সহ করতে হবে। যদি কেউ এটা ব্যাখ্যা সহ পড়েন তাহলে 6 থেকে 7টা কমন পাবেন। এখানে বেশ কয়েকটা কনফিউশন আপনাদের মধ্যে আছে, আমি বলি কনফিউশন যাই থাকুক বেসিক গ্রুপে প্রায়োরিটি দিন, বেসিক গ্রুপে প্রায়োরিটি দিন। এখানে 2টা কোশ্চেন যেটা প্রবলেম ছিল আমরা কিন্তু কারেকশন দিয়েছিলাম আমাদের ফিচারডে গিয়ে, এই গ্রুপের ফিচারডে গিয়ে এখানে 3টা কারেকশন আছে, বেসিক গ্রুপ 3টা কারেকশন, 3টা কারেকশন আপনারা দেখে নিন। ওই 3টা কারেকশন দেখলেই দেখবেন যে আপনার কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে হলো মানে প্রিভিয়াস, এখানে বস হবে, প্রিভিয়াস হলো ব্যাখ্যা সহ, যারা ব্যাখ্যা সহ প্রিভিয়াস পড়ে যাবে তারা খুব ভালো পরীক্ষা দেবে ইনশাআল্লাহ, এটা চ্যালেঞ্জ। এরপরে হলো এখানে হলো যে 4টা পার্ট আছে, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এবং আপনাকে 3টা পার্টি সমান গুরুত্ব দিতে হবে। তার মানে নৈতিকতা প্রথমেই আছে, নৈতিকতা, তারপরে মূল্যবোধ, তারপরে মূল্যবোধ ও শিক্ষা, মূল্যবোধ ও শিক্ষা, দেখবেন সংস্কৃতি একটা অধ্যায় আছে, সংস্কৃতি। এরপরে আপনি যাবেন সুশাসনে, এরপর সুশাসন। সুশাসনের মধ্যে যে আলোচনা আছে এখানে জাতীয় শুদ্ধাচার, যেটা জাতীয় শুদ্ধাচার, এটা মাস্ট দেখে যেতে হবে, শুদ্ধাচার কৌশল। হ্যাঁ, আপনি এখানে পড়লে 70 to 80% আপনার মার্কস যেটা দরকার সেটা এখানে পাবেন ইনশাআল্লাহ। এরপরে যেটা বাংলাদেশে আসে, তারপর আমি অধ্যায় ভিত্তিক যাব, কোন অধ্যায়ের কোন অংশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভিডিও রেকর্ডেড থাকবে। বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সব অধ্যায়ে, অর্থাৎ দ্বিতীয় থেকে নবম অধ্যায় পর্যন্ত 3 8 24টা কোশ্চেন আসবে, আর প্রথম অধ্যায় আসবে 6টা, এগুলো 30টা, কিন্তু কোনো বাড়ি এই সিলেবাস তারা ফলো করে না। এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো যে প্রথম অধ্যায় থেকে বলে 6টা, আমরা দেখছি গত 3টা পিরিয়ডে কমপক্ষে 8 9 এবং 12টা, কি কোনো কোনো পরীক্ষায় 43তমতে মনে হয় 14টা প্রশ্ন আসছিল এখান থেকে, প্রথম অধ্যায় থেকে। তার মানে এখানে গুরুত্বপূর্ণ আসলে প্রথম অধ্যায়, প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। যে এখানে একটা বিষয়, বাংলাদেশ অ্যাফেয়ার্স আপনি 18টা প্রশ্ন, মিনিমাম 18টা, 15 থেকে 18টা প্রশ্ন যদি আগের মতো প্রশ্ন হয় বিগত হবে, আর যদি 35 37 এর মতো প্রশ্ন হয় তাও মিনিমাম 12 থেকে 15টা প্রশ্ন ইনশাআল্লাহ বিগত আসবে। এখানে বিগত খেলাটা বেশি, বাংলাদেশ অ্যাফেয়ার্সে বিগত প্রশ্ন বেশি আসে, এবং যারা বিগত ভালো করেন তাদের জন্য কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স খুব ভালো একটা ফিডব্যাক দিবে। তবে এখানে বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায়ের মধ্যে যেটা হলো 1947 থেকে 71 এর গুরুত্ব সবচেয়ে বেশি, 47 থেকে 71 এর গুরুত্ব সবচেয়ে বেশি। আর এছাড়া যেটা গুরুত্বপূর্ণ আমি একটু পরে অধ্যায় ভিত্তিক আলোচনা করব। প্রথম অধ্যায়ের পরে আপনার যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি,
যে যেখান থেকে আপনার কোশ্চেন মিস হওয়ার চান্সেস খুব কম, সেটা হলো নবম অধ্যায়। নবম অধ্যায় যেটা হলো, এখানে আপনি রিসেন্ট ভিউকে অ্যাড করে নেবেন। রিসেন্ট ভিউ প্লাস বেসিক ভিউ দুইটাকে অ্যাড করে নিয়ে নবম অধ্যায়টা করবেন। নবম অধ্যায় বাংলাদেশ চ্যাপ্টার যেটা আছে, মানে বাংলাদেশ নবম অধ্যায়, এখানে কিন্তু আপনার রিসেন্ট কোশ্চেন গুলো থাকে। দেখেন গতবার যে রিসেন্ট গুলো আসছে তা কিন্তু নবম অধ্যায় রিসেন্ট। বঙ্গবন্ধুর যে ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এই প্রশ্নটা এটা কিন্তু বিগত ছিল। আগের বার আসছিল যে রেহানা মরিয়ম নূর সিনেমা, এটা বিগত প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন এবং নবম অধ্যায়ের প্রশ্ন। আপনি প্রথম অধ্যায় নবম অধ্যায় যাওয়ার পরে এরপরে যদি বলেন যে ভাই এরপরে কোনটা, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় যে বিষয়টা দেখবেন সেটা হলো যে এবছর ইলেকশন হওয়ার কারণে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এই বিষয়টা মন্ত্রিসভা, তারপরে হলো আপনার নিউ যে ক্যাবিনেট, তারপরে হলো আপনার সরকার ব্যবস্থার একটা বিষয় আছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই বিষয়টা দেখে। এবং বিশেষ করে হলো যে রাষ্ট্রপতির ভূমিকা, নির্বাচনকারী রাষ্ট্রপতির ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা, অষ্টম অধ্যায়ের বিষয়টা দেয়া আছে। নাম্বার 4 যেটা আপনার, নাম্বার 4 হলো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় সংবিধান, প্রত্যেকবারই কমপক্ষে 3টা প্রশ্ন আসে। সংবিধান 3টা প্রশ্ন আসে এবং সংবিধানের জন্য আপনি আগে করবেন রিসেন্ট ভিউ। এখানে রিসেন্ট ভিউ করলে আপনি ওখানে সাজেশনটা পেয়ে যাবেন, তারপরে আপনি বেসিক ভিউটা পড়বেন। তার মানে ষষ্ঠ অধ্যায় সংবিধান অধ্যায়ের গুরুত্ব বেশি। এরপরে যদি বলেন ভাই নাম্বার 5 যে চতুর্থ পঞ্চম, এই দুইটা অধ্যায় এখানে কিছু স্পেসিফিক জিনিস পড়লেই হবে। কিছু স্পেসিফিক জিনিস এখানে পড়তে হবে। স্পেসিফিক জিনিস হলো যেমন অর্থনৈতিক সমীক্ষা, তারপর হলো আমদানি রপ্তানি, তারপরে হলো বাংলাদেশ ব্যাংক, তারপরে করের একটা বিষয় আছে। এগুলো ওখানে কিন্তু মানে আমি বিস্তারিত আলোচনার মধ্যে বলবো। এরপরে 6 নম্বরে হলো তৃতীয় এবং দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এবং তৃতীয় অধ্যায়টা আগে লেখার কারণ হলো তৃতীয় অধ্যায়ে জনশুমারি থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জনশুমারি রিপোর্ট প্রকাশ করছে 35তম বিসিএস এর মধ্যে ছিল 3টা প্রশ্ন 2011 বিশ্বকাপ মানে 11 আদমশুমারি থেকে আসছে। 11 আদমশুমারি রিপোর্টটা দিছিল 12 সালে, আর 12 সালের 34তম বিসিএস এর পর 35তম বিসিএস হয়েছে কিন্তু 2015 সালে গিয়ে। তো এই জন্য ওই 15 সালে যখন 6 ফেব্রুয়ারি যখন ইয়া হয় মানে প্রিলিমিনারি হয়, তখন এই 11 রিপোর্ট থেকে প্রশ্ন আসছিল। তার মানে 22-এর জনশুমারি রিপোর্ট থেকে কিন্তু এইবার গুরুত্বপূর্ণ। এই জন্য তৃতীয় অধ্যায়টা আগে পড়তে হবে, তারপরে দ্বিতীয় অধ্যায়। এরপর সপ্তম অধ্যায় কোনো অ্যাপ্লিকেশন নাই, এটা বেসিক্যালি যতটুকু আসে বিগত থেকে আসে, সো এটার অ্যাপ্লিকেশন খুবই কম। এইগুলো ওভারঅল যদি বলি এটা। এখন আমি আসি যে অধ্যায় ভিত্তিক আপনি জানেন, এবং এটাই মূলত আসল জিনিস। বেসিক্যালি যারা খুব ভালো প্রার্থী, ভালো টিকতে চায়, আসলে আপনার প্রি কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট। এখানে একটা এমসিকিউ না হয়ে যাওয়া মানে আপনার হয়তো 1 বছর অপেক্ষা করা লাগবে, হয়তো 1 বছর অপেক্ষা করতে হবে। তো সেই জন্য প্রিলিম একটা নম্বরের গুরুত্ব অনেক। 1 নম্বর মানে আপনি 0.5 এ 4 নম্বর টিকবেন না, যদি না টিকে তাহলে কিন্তু 1 বছর পিছিয়ে যাবে। সো আশা করি আমি যেগুলো বলবো সেগুলো আমি আপনার সাধ্যের মধ্যে, যে আগামী 3 দিনের মধ্যে যেন আপনি শেষ করতে পারেন বা 2 দিনের মধ্যে শেষ করতে পারেন, সেই টপিকগুলোই আমি বলবো মাস্ট নিডেড দেখে যান, যাতে আপনার 70% কোশ্চেন আপনি অন্তত আনসার করে আসতে পারেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো যে যারা করছেন সত্যি কথা তারা কিন্তু ভালো পরীক্ষা দিবেন। এখানে ভালো পরীক্ষা দেওয়ার জন্য ভালো পড়াশোনাটা ইম্পর্টেন্ট। আপনি টেনশন একটু হবে, এখন অনেক টেনশন হচ্ছে যে কি হবে গরমে কি স্কুল বন্ধ হবে, একটা মাথায় ঢুকছে মনে হয়। আসলে সাউন্ড প্রবলেম না, সাউন্ড কি আসলেই প্রবলেম একটু বলবেন? সাউন্ড কি আসলেই প্রবলেম প্লিজ? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে এখন? একটু বলবেন সাউন্ড। হ্যাঁ ভাই, মানে কি প্রবলেম? হ্যাঁ প্রবলেম মানে এখন আমি কি করতে পারি? আচ্ছা, এখন ঠিক আছে? এখনো ঠিক হয়নি? এসির সাউন্ড নাকি? এখন প্লিজ সাউন্ড ঠিক আছে কিনা প্লিজ? এখন বৃষ্টির মতো শব্দ হয় না?
বাতাসে শব্দ হয় আসলে, এসি চলতে চলতে, সেজন্য এসিটা মনে হয় একটু প্রবলেম। আচ্ছা, আমি এসিটা ইয়ে করতেছি, এখন ঠিক আছে মনে হয় না? ওকে, ওকে, এখন ঠিক আছে। আসি। এবারে দেখি আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এখানে 20 নম্বর। 20-র মধ্যে ইনশাআল্লাহ আশা করি 10 থেকে 12 নম্বর প্রিভিয়াস থাকবে, যেটা অতীত রেকর্ড বলে। অতীত রেকর্ড বলে, অতীত রেকর্ড বলে এটা 10 থেকে 12 নম্বর। 10 থেকে 12 নম্বর এটা প্রিভিয়াস থেকে আসে। তো এখন বিষয় হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে মানে 1 নম্বরে যেটা আছে, 1 নম্বরে আছে বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাসকে সবাই মনে করে থাকি আমরা যে বৈশ্বিক ইতিহাসটা হলো, বৈশ্বিক ইতিহাসটা মনে হয় সমস্যা না। আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, বিসিএস, বিসিএস প্রিভিয়াস মানে অধ্যায়টা দেখবেন বেসিকগুলোর মধ্যে শুরুতেই যে প্রিভিয়াস গুলো আছে, দশম থেকে একেবারে ইয়া পড়তো সবগুলো। এখন কি ঠিক আছে? ওকে, এখন দেখেন বৈশ্বিক ইতিহাস থেকে রিটেনে কোনো প্রশ্ন আসবে না, রিটেনে আসে না, সেটা আমরা জানি। বৈশ্বিক ইতিহাস সবাই মনে করতাম আমরা 2019 মানে 1919 সালের পর থেকে যা আছে সবই বৈশ্বিক ইতিহাস। বেসিক্যালি মানে 96 1919, কিন্তু গ্লোবাল হিস্ট্রি এটা হওয়া উচিত ছিল তাই 1919 থেকে পরের ঘটনাটাই হওয়া উচিত ছিল গ্লোবাল হিস্ট্রি। বেসিক্যালি এখানে সেরকম ঘটনা ঘটে না। দেখছি যে রাষ্ট্রের উদ্ভব পরীক্ষা আসছে, তারপরে প্রশ্ন আসছে যে প্রশ্ন আসছে এর আগে যে সভ্যতা থেকে। সো অনেক পুরনো জিনিস সেখানে আছে, সামন্তবাদ থেকে প্রশ্ন আসছে। তো এখানে বৈশ্বিক ইতিহাস থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই মুহূর্তে নাম্বার 1 যেটা করবেন সেটা হলো সভ্যতা করতে হবে। তো সভ্যতার মধ্যে আমার মনে হয় একেবারে না দেখেই নয়, মায়া, ইনকা, মায়া, ইনকা, তারপরে হলো আপনার অ্যাজটেক, অ্যাজটেক, গ্রিক, এই 4টা সভ্যতা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টা সভ্যতা গুরুত্বপূর্ণ। নাম্বার 2, 2টা জিনিস পড়তে হবে, একটা হলো রেনেসা, রেনেসা, আর একটা হলো পিস অফ ওয়েস্টফালিয়া, পিস অফ ওয়েস্টফালিয়া 1648, এই দুইটা। নাম্বার 3, বিপ্লব পড়তে হবে। বিপ্লবের মধ্যে আপনি 2টা বিপ্লব গুরুত্ব দিন। একটা হলো রুশ বিপ্লব গুরুত্বপূর্ণ, কারণ লেনিনের মৃত্যুর কিন্তু 100 বছর 2024 সালে। এজন্য রুশ বিপ্লবের মধ্যে লেনিন অংশটা গুরুত্বপূর্ণ, লেনিনটা পড়বেন। আরেকটা বিষয় হলো যে ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব
আর সবসময়ই দেখলাম আরব বসন্ত অনেকবার পরীক্ষা আসছে, তার মানে আরব বসন্তটাকে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে রুশ বিপ্লব, লেনিন, তারপরে হলো ফরাসি বিপ্লব, আর একটা হলো আরব বসন্ত। নাম্বার 4 যেটা প্রথম বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন আসছে মাত্র দুইবার, দুইবার প্রশ্ন আসছে। তবে এখান থেকে দুইটা অংশ করবেন, একটা হলো বেলফোর ঘোষণা, আপনি যদি দেখেন বেলফোর ঘোষণা আছে, আর একটু আগে দেখবেন লুজুন চুক্তি আছে, এই দুইটার গুরুত্ব একটু বেশি। এরপরে নাম্বার 5, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখন কোনো প্রশ্ন আসেনি, দরকার নেই। নাম্বার 6, যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারো পড়তে ইচ্ছা করে তাহলে পার্ল হারবার ইস্যুটা পড়বে, পার্ল হারবার। আর এর হিরোশিমা নাগাসাকি এগুলো পড়ার দরকার নেই, এগুলো আপনি নিতেই পারবেন। 6 নম্বর স্নায়ু যুদ্ধ, সেনাযুদ্ধের প্রশ্নগুলো একটু কঠিন হয়ে থাকে, তবে স্নায়ুযুদ্ধ এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসবে, মনে রাখবেন নয়া স্নায়ুযুদ্ধ কোন দুই দেশের মধ্যে, এটা মনে রাখবেন চীন ও ইউএসএ। এই জন্য এই প্রশ্ন কিন্তু আসবে, নয়া স্নায়ুযুদ্ধ, নিউ কোল্ড ওয়ার, এটার প্রতিপক্ষ হলো চীন এবং ইউএসএ। স্নায়ুযুদ্ধের প্রতিপক্ষ যেমন ইউএসএ এবং রাশিয়া, ঠিক তেমনি নয়া স্নায়ুযুদ্ধের প্রতিপক্ষ হলো একটা চীন আর একটা হলো ইউএসএ। এই নয়া স্নায়ুযুদ্ধের এইটাই আসতে পারে যে বর্তমান নয়া স্নায়ুযুদ্ধ কোন দুই দেশের মধ্যে চলছে। আর সেনাই যুদ্ধে যে অংশটা আছে এর মধ্যে কিউবা অংশটা পড়বেন, কিউবাটা পড়েন। তারপরে হলো দেখবেন গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা, কারণ মারা গেছেন মিখাইল গর্বাচেভ, সেজন্য গুরুত্বপূর্ণ। কিউবা, গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা, আর একটা হলো দেখবেন ভিয়েতনাম যুদ্ধ, যেখানে ভিয়েতনাম যুদ্ধ এই অংশটা, কারণ হেনরি কিসিঞ্জার কিন্তু মারা গেছেন। হেনরি কিসিঞ্জার প্রায় 100 বছর বয়সে তিনি মারা গেছেন। হেনরি কিসিঞ্জার টপিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হেনরি কিসিঞ্জার সম্পর্কে আপনি পাবেন রিসেন্টলির 5ম অধ্যায়। হেনরি কিসিঞ্জার উনি মারা যাওয়ার কারণে এটা গুরুত্বপূর্ণ। হেনরি কিসিঞ্জার যিনি মার্কিন পররাষ্ট্র উপদেষ্টা ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, আর মুক্তিযুদ্ধের পরে তিনি হয়তো পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, সেক্রেটারি অফ দ্য স্টেট ছিলেন, কিন্তু তিনি ছিলেন ফরেন সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইউএস প্রেসিডেন্ট। এই হেনরি কিসিঞ্জার তিনি কিন্তু পাবেন 5ম অধ্যায়, রিসেন্ট ভিউর 5ম অধ্যায়। ওনাকে না পড়ে যাওয়াটা বোকামি হবে, কারণ তিনি মারা গেছেন, তার সম্পর্কে পরীক্ষা আসতে পারে। হেনরি কিসিঞ্জার 1973 সালে লিডার্থ এর সাথে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল, এবং লিডার্থ তাকে দেওয়ার কারণে লিডার্থ ভিয়েতনামের এবং এশিয়ার প্রথম শান্তিতে নোবেল জয়ী, লিডার্থ সেই পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিল। তো সেই জন্য বললাম যে এখানে প্রথম অধ্যায়ের মধ্যে এই একটা বিষয় গেল কিউবা, গ্লাসনোস্ট পেরেস্ট্রোইকা, ভিয়েতনাম যুদ্ধ। আর এখান থেকে দুটি যুদ্ধ, যেটা একটা দেখবেন ইসরায়েল যুদ্ধ আছে, একটা ইসরায়েল গাজা যুদ্ধ। এই ইসরায়েল গাজা যুদ্ধ এই অংশটা রিসেন্ট ভিউ থেকে দেখবেন। আর একটা হলো রুশ ইউক্রেন যুদ্ধ, যেটা বেসিক ভিউতেও আছে প্লাস রিসেন্ট ভিউতেও আছে। আপনি যে কোনো এক জায়গা থেকে রিসেন্ট ভিউ থেকে পড়লেই ভালো হবে। এই দুটো যুদ্ধ এখানে অ্যাড করে নেবেন। তার মানে বৈশ্বিক ইতিহাস থেকে যদি কোশ্চেন আসে, ইনশাআল্লাহ আশা করি এর মধ্য থেকে আসবে। আর এর বাইরে দুইটা যুদ্ধ দেখবেন, একটা হলো প্রথম ক্রিমিয়া যুদ্ধ, দেখবেন ওই রাশিয়া ইউক্রেনের মধ্যে ক্রিমিয়া যুদ্ধের মধ্যে প্রথম ক্রিমিয়া যুদ্ধ আছে, আর আফিম যুদ্ধ দুইটা, আফিম যুদ্ধ দুটি আফিম যুদ্ধ আর একটা ক্রিমিয়া যুদ্ধ। এখানে আফিম যুদ্ধ পড়তে গেলে দেখবেন হংকং ইস্যুটা আসছে, হংকং ইস্যুটা পড়ে যাওয়াটা ভালো। তো বৈশ্বিক ইতিহাসের মধ্যে আই থিংক এনাফ। সভ্যতা সবও পড়তে পারেন, কিন্তু সব পড়লে তো হবে না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাথে রিলেটেড সভ্যতা এই 4টাই, এবং এই 4টা থেকেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে। যদি এবার অন্যটা আসে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন মাস্ট নিডস এই ওয়েতে যেতে হবে। সেক্ষেত্রে বৈশ্বিক ইতিহাস থেকে এই বিষয়গুলোকে দেখবেন। আমরা আসি বৈশ্বিক ইতিহাসের পরে নাম্বার 2 তে যাই, সেটা হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা। আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে এখান থেকে প্রশ্ন বেশি আসে। এটা সবচেয়ে স্টার, এখান থেকে প্রশ্ন বেশি আসে, এবং এখান থেকে সাজেশনটাও খুব বেশি বড় না, খুবই শর্ট একটা সাজেশন। এবং খুব শর্ট সাজেশনের মধ্যে আপনি এখান থেকে প্রশ্ন কমন পড়বে না কেন, কারণ প্রশ্ন আসবে না কেন, কারণ এখানে ঘটনাগুলো বেশি। আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থার মধ্যে কি কি পড়ে, এখানে সংবাদ সংস্থা পড়ে, গোয়েন্দা সংস্থা, এটা সেটা অনেক কিছু পড়ে এখানে। তার মানে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে এখানে আঞ্চলিক সংস্থা আছে, সংস্থাটা দেখবেন আগে। এই সংস্থার মধ্যে সার্ক এবং আসিয়ান, এই দুইটা না পড়ে যাওয়াটা যে কোনো প্রার্থীর জন্য বোকামি। এবং দেখবেন একবার হয়তো সার্ক আসছে, পরের বার আসিয়ান আসছে, সার্ক এবং আসিয়ান ঘুরে ফিরে প্রশ্ন আসে। আরেকটা বিষয়, আঞ্চলিক সংস্থাটা গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা বিষয় দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়া অবশ্যই পড়ে যেতে হবে।
দক্ষিণ এশিয়ার মধ্যে যেগুলো রিসেন্ট ঘটনা সেটা কিন্তু রিসেন্ট ভিউতে আছে। আপনি দেখবেন সাম্প্রতিক সাম্প্রতিক দেখবেন মালদ্বীপ আছে, সাম্প্রতিক শ্রীলঙ্কা আছে, সাম্প্রতিক মিয়ানমার আছে, এগুলো টপিক আছে। দক্ষিণ এশিয়াটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে যেটা সবচেয়ে আপনি ফোকাস করবেন সেটা হলো তিনটা দেশ ছাড়া প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। দেখবেন তিনটা দেশ থেকে প্রশ্ন আসবেই, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। একটা হলো চীন, আরেকটা হলো ইউএসএ, আর একটা ইন্ডিয়া। এই তিনটা থেকে প্রশ্ন আসে এবং এটা থেকে পড়ার সময় আপনি বেসিক ভিউটা তো পড়ছেনই, বেসিক ভিউ করার পাশাপাশি রিসেন্ট ভিউ দেখবেন সাম্প্রতিক চীন, সাম্প্রতিক ইউএসএ, সাম্প্রতিক ইন্ডিয়া, ভারত দেয়া আছে। এই তিনটি দেশ অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে দুটি দেশ খুব বেশি আলোচিত হচ্ছে। সাম্প্রতিক সময় দুইটা দেশ খুব বেশি, মানে দক্ষিণ এশিয়ার বাইরে, দক্ষিণ এশিয়া যদি ইন্ডিয়া আছে, দক্ষিণ এশিয়ার বাইরে চীন এবং ইউএসএ, এবং এর বাইরে আরো দুটি দেশ খুব বেশি ফোকাসড হয়েছে, খুব বেশি ফোকাস। একটা হলো এই দুটি দেশের সাথে আরেকটা দেশ হলো মিয়ানমার। মিয়ানমার ছাড়া দেখেন আপনি গত কয়েকটা বিসিএস এ মিয়ানমার ছাড়া প্রশ্নই নাই। মিয়ানমার এমন একটা ইস্যু, এখানে না পড়ে যাওয়াটা খুবই খুবই বোকামি হবে, খুবই বোকামি হবে। তাহলে মিয়ানমার পড়ে যান। মিয়ানমারের পাশাপাশি দক্ষিণ এশিয়ার মধ্যে যে কটা দেশ আছে এটা তো অবশ্যই পড়বেন। মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো তো পড়বেনই। নেপাল, ভুটান একবার চোখ বোলাতে হবে, কারণ দক্ষিণ এশিয়া থেকে কোশ্চেন থাকবেই। এরপরে হলো চীন, ইউএসএ, ইন্ডিয়া থেকে সারা জীবন প্রশ্ন আসছে। সাম্প্রতিক সময় গুরুত্বপূর্ণ দুটো দেশ হয়ে গেছে, একটা মিয়ানমার আর একটা হলো ইউকে। আর রাশিয়ার যে ইস্যুটা, রাশিয়াও গুরুত্বপূর্ণ, তবে রাশিয়াটা হলো ইয়ার মধ্যে চলে যাবে, রাশিয়া, ওই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে। আরেকটা বিষয় দেখবেন এই জায়গাটায় ইসরায়েল প্যালেস্টাইন তথ্য আছে, ইসরায়েল ফিলিস্তিন। ইসরায়েল ফিলিস্তিন করলে এনাফ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি রিসেন্ট ভিউ থেকে দেখবেন প্রথম অধ্যায়, রিসেন্ট ভিউ প্রথম অধ্যায় দেখবেন যে সরকার প্রধানদের তালিকা আছে, সরকার প্রধান এবং তাদের রাজনৈতিক দল। বিশেষ করে ইন্ডিয়ায় নির্বাচন হবে এবং এই বছর 2024 সালে 70টা দেশে ইলেকশন, 70 কান্ট্রিজ, 70টা দেশে নতুন সরকার আসবে, এটা মনে রাখেন 24 সালে। তার মধ্যে ইন্ডিয়ার নতুন সরকার, এবং দেখবেন সরকার প্রধানদের তালিকা আছে একটা, ওই তালিকার মধ্যে যেগুলো নেসেসারি সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার মানে এটা দেখলে এনাফ। এছাড়াও এখানে অনেক কিছু আছে, দেখবেন পলিটিক্যাল পার্টিস, গেরিলা গোষ্ঠী, তারপরে আছে বিভিন্ন মতবাদ, কেলেঙ্কারি, বর্ণবাদ, এই সমস্ত বিষয় অনেকগুলো আছে। তারপর দেখবেন আপনি প্রণালী, চ্যানেল, যদি এটা ঘোরাঘুরির মধ্যে আমি 3 নম্বরে যাব। তার বাইরে যদি বলি এই অধ্যায়টা আপনি একটু গুরুত্ব দিবেন, কারণ গতবার কিন্তু 12টা প্রশ্ন এখান থেকে আসছে। অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার এটা রিসেন্ট এবং বেসিক দুইটা ক্ষেত্রে এটা গুরুত্ব অনেক বেশি। আর দেখেন মুদ্রা রাজধানী এখানে আছে, কিন্তু মুদ্রা রাজধানী এত কিছু আপনি পড়ে তো শেষ সময় মাস্ট রিডের মধ্যে এটা রাখতে পারবেন না। আমি বলবো যে ইসরায়েল, ফিলিস্তিন, ইউক্রেন, রাশিয়া, মিয়ানমার, ইউএসএ, চায়না, ইন্ডিয়া, এর পাশাপাশি আপনি দেখবেন গেরিলা গোষ্ঠী আছে। এই গেরিলা গোষ্ঠীর মধ্যে দুইটা গোষ্ঠী অবশ্যই পড়বেন, একটা হলো হামাস আর একটা হলো হিজবুল্লাহ। হামাস এবং হিজবুল্লাহ, এই দুইটা পড়লে আপনি দেখবেন মোটামুটি আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে। এরপরে আমরা দেখি 3 নম্বরে মিয়ানমার কিন্তু পড়বেন। মিয়ানমারের মধ্যে বিশেষ বেসিক্যালি আমি একটু বলি, চায়নার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তাইওয়ান ইস্যুটা। তাইওয়ান এবং চায়নার এখানে কিন্তু ওয়ান স্টেট টু পলিসি প্লাস ওয়ান স্টেট পলিসি, অন স্টেট পলিসি অর্থাৎ অন চায়না পলিসি, অন চায়না পলিসি হলো তাইওয়ানের প্রতি, যে তাইওয়ানের সাথে রিলেশন রাখলে চীনের সাথে আলাদা করে রিলেশন রাখার দরকার নেই, আবার চীনের সাথে রিলেশন রাখলে তাইওয়ানের সাথে আলাদা করে রাখার দরকার নেই। এই যে ওয়ান চায়না পলিসি, তাইওয়ান ইস্যু, চীনের মধ্যে তাইওয়ান ইস্যুকে বেশি ফোকাস করবে। ইন্ডিয়ার মধ্যে বেশি চন্দ্রযান 3, আর একটা হলো সিএএ মানে সিভিল মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, এইটা। আর একটা হলো কুকিচিন ইস্যুটা কিন্তু এখানে কুকিচিন যেটা মানে মণিপুরের যে সংকটটা, এটা গুরুত্বপূর্ণ। একটা বিষয় ইন্ডিয়ার মধ্যে একটা বিষয় দেখবেন যে চীন কিন্তু ভারতের অরুণাচলকে তাদের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, আবার ইন্ডিয়া পার্লামেন্টের সামনে যে ম্যাপ করেছে সে ম্যাপে কিন্তু দক্ষিণ এশিয়া সবগুলো দেশকেই, প্রায় সবগুলো দেশকেই কিন্তু ইন্ডিয়ার অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। সেখানে তাকে বর্ণনার পরে বসে, আপত্তি জানার পর বসে যে এটা অখণ্ড ভারতের একটা ছবি, তবে এটার প্রতি একটা আপত্তি আছে। তাহলে ম্যাপের ক্ষেত্রে এই দুইটা ম্যাপের কথা মনে রাখবেন। আরেকটা বিষয় হলো যে যখন ইউএসএ করতে যাবেন, সেখানে ট্রাম্পের মামলা এবং নির্বাচন
এই 24 সালে যে নির্বাচনটা হবে, 60তম যে প্রেসিডেন্ট ইলেকশন, এই 60তম প্রেসিডেন্ট ইলেকশনের মাধ্যমে 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং 46তম প্রেসিডেন্ট বর্তমানে জো বাইডেন। এই নির্বাচনের ইস্যুটা, নির্বাচন হয় কিন্তু মনে রাখবেন, ইউএস প্রেসিডেন্ট নির্বাচন হয় কিন্তু নভেম্বরের, মানে 2 থেকে 8 নভেম্বর, যে কোনো মঙ্গলবার। এবার খুব সম্ভবত 6 নভেম্বর ভোট হবে, মঙ্গলবার ভোট হইতে হয়। এবং প্রেসিডেন্ট শপথ নেয় পরের বছর, নির্বাচনের পরের বছর 20 জানুয়ারি, যেটাকে বলা হয় যে স্টেট অফ দ্য ইউনিয়ন। প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর একটা বক্তব্য দেয় এবং ওই দিনটা কিন্তু প্রেসিডেন্ট শপথ নেয় 20 জানুয়ারি পরের বছর, 25 সালের পর 20 জানুয়ারি। ইউএস প্রেসিডেন্ট ইলেকশনে একজন 2বার প্রেসিডেন্ট হওয়ার পর আর নির্বাচন করতে পারেন না, কিন্তু কেউ যদি 2বার প্রেসিডেন্ট না হন তাহলে তিনি 100বারও নির্বাচন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। ইউএস প্রেসিডেন্টের বয়স হইতে হবে 35 বছর, বাংলাদেশের মতোই 35 ইয়ার্স অফ এজ হলে সেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে। আর ডোনাল্ড ট্রাম্প, তিনি ফার্স্ট এভার প্রেসিডেন্ট, যিনি নিম্ন আদালতে তিনি মামলার মানে সম্মুখীন হয়ে তিনি কিন্তু নির্বাচন করছেন। তো ডোনাল্ড ট্রাম্প ইস্যুটা করবেন, মার্কিন ইলেকশন ইস্যুটা গুরুত্বপূর্ণ। আর আই থিঙ্ক ইউএস এবং চায়নার যে নিউ কোল্ড ওয়ার, এবং আমি দেখবেন রিসেন্টগুলোতে কিছু কনফ্লিক্ট, মানে দুই দেশের মধ্যে কনফ্লিক্টটা দেওয়া হয়েছে শর্ট করে, রিটেন হলে আরো ডিটেল থাকতো। এই শর্ট এই ডিসক্রিপশনটা একবার পড়ে যায়, দেখবেন মানে চীন এবং মার্কিন বিরোধী যে চীন বিরোধী মার্কিন জোট, মার্কিন বিরোধী চীনের যে জোট বা পলিসিগুলো শর্ট করে দেয়া আছে, এটা দেখে দেওয়াটা ভালো। আর এখানে মিয়ানমার সম্পর্কে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স, 3টা জাতিগোষ্ঠী, তাং ন্যাশনাল আরাকান, আরেকটা হলো আপনার আরাকান আর্মি, তাং ন্যাশনাল ফ্রন্ট, আরেকটা হলো তাং ন্যাশনাল ফ্রন্ট, আরেকটা মনে হয় কুকিচিন কিনা, থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, এটা একটু জেনে যাবেন, এটা বেশি গুরুত্বপূর্ণ। আর অপারেশন 1027 27 অক্টোবর 2023 যে অপারেশনটা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স করেছে, সেই অপারেশন 1027 অপারেশন এবং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, এটা রিসেন্টলিতে পাবেন। মিয়ানমারের এই ইস্যুটা কিন্তু, এই দুইটা ইস্যু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর যেটা বললাম যে যদি দক্ষিণ এশিয়ার মধ্যে আমি আলোচনা করতে চাই, তাহলে মালদ্বীপ এবং ইন্ডিয়ার মধ্যে কনফ্লিক্টটা, যেটা হলো লাক্ষাদ্বীপ ইস্যুটা। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত, ভারতের একটা দ্বীপ। পাকিস্তান 5 মিনিট লেট করেছিল 47 সালে, তাই ইন্ডিয়া আগে যাওয়ার কারণে এটা ইন্ডিয়ার হয়ে যায়, আরব সাগরে অবস্থিত। ভারতের একটা মানে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, এবং এই লাক্ষাদ্বীপ এটার মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপকে ব্যবহার করতে বলেছেন, যে পর্যটন হিসেবে ব্যবহার করা যেত, ইন্ডিয়ানরা ব্যবহার করতে পারে। তারপরে কিন্তু মালদ্বীপ প্রেসিডেন্ট কিন্তু মোহাম্মদ মুইজ্জু, প্রথম যে প্রেসিডেন্ট, এবার যে প্রেসিডেন্ট, উনি খুবই নিউয়েস্ট প্রেসিডেন্ট। এই মোহাম্মদ মুইজ্জু কিন্তু চায়না সফর করে, এবং চায়না থেকে সফর করে এসেই তিনি বলছেন যে ইন্ডিয়ান যে 89 জন সেনা আছে, এটা অনেক জায়গায় 77, 88, আমার মনে হচ্ছে 89, আমি অনেকগুলো দেখেছি 89 সেনা কর্মকর্তা কিন্তু ইন্ডিয়াতে আছে, তাদেরকে ফেরত যেতে বলছে এবং তারা কিন্তু ফেরতের প্রস্তুতি নিচ্ছে। মালদ্বীপ প্রেসিডেন্ট, উনি কিন্তু চীনপন্থী বর্তমানের প্রেসিডেন্ট। আর শ্রীলঙ্কায় কিন্তু যে ইস্যুটা, শ্রীলঙ্কায় যেখানে 69% তার ইনফ্লেশন ছিল, সেটা এখন 2.6%-এ নেমে এসেছে। এবং শ্রীলঙ্কার যে শ্রীলঙ্কার ইকোনমির কিন্তু মূল যে বিষয়টা, সেটা হলো পর্যটন। তার 25% ইকোনমি হলো পর্যটন, এবং পর্যটন কিন্তু বুম করেছে এই আফটার করোনার পর। মানুষ একঘেয়েমি অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য এইটা আরাকান আর্মি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারপর আর্মি, একটা বলছে কি তাং ন্যাশনাল আর্মি, আর একটা হলো ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, রাইট, ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, গুড। তো এই 3টা হলো থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। আরেকটা হলো যে আমি যদি ঘুরে আসি মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপরে আমি যদি নেপাল, ভুটান। নেপালে আমরা বিদ্যুতের একটা ইস্যু আসছে নেপালের সাথে, আর ভুটানের সাথে আমরা পিটিএ চুক্তি স্বাক্ষর করেছিলাম সেই 2020 সালে 6 ডিসেম্বর। প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, পৃথিবীর প্রথম দেশ বাংলাদেশ ভুটানের সাথে প্রথম এই চুক্তি করেছে পিটিএ, প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট।